হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে কিন্তু ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু মাটন রান্না হবে। মানে বাংলায়, একদম পাতি বাংলায় হচ্ছে খাসির মাংস যেটাকে বলে। তো এখানে 1 কিলো খাসির মাংস আমি নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে আমি ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি। ভিনিগার দিয়ে রাখলে একটু সফট হবে সেই কারণে। আর এদিকে কড়াইটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি। আলু কেটে নিয়েছি, দেখো কয়েকটা আমার সাইজ মতো আমি কেটে নিয়েছি, আমার যেরকম সাইজ লাগবে। আর পেঁয়াজ এখানে বড় 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটু আদা, এখানে আদা না সরি এটা রসুনটাকে থেতলে নিয়েছি। আর এদিকে রয়েছে আদা বাটা ওই সাদা বাটিতে, আর এখানে লঙ্কা বাটা। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তো অনেকটাই তেল দিয়ে দেব। আর এই মাংসটা না সেরকম চর্বি নেই, কম চর্বি, যেহেতু মানে ছোট একটা আর কি ছাগল কেটে আর কি মাংসটা হয়েছে, তো সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর দেখো আলুগুলো কিন্তু আগে ভেজে নেব। আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা মানে যখন গরম হয়ে উঠবে সেই সময় আলুটা দিলে ভালো হয়, তাহলে আলুটা দিতে দিতে তেলটা পুরোটা গরম হয়ে যাবে। তো সেখানে আলুটা ভালো ভাজা হয়। আর এগুলো যেহেতু নতুন আলু, এই আলু না যতই ভাজা হোক লাল কিন্তু হয় না। এমনি পুরনো আলু ভাজলে যেরকম সুন্দর একটা লালচে ভাব হয়, একদম গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যায়, সেরকম কিন্তু হবে না এই আলুগুলো। দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে। আর এই খুন্তিটা না এতটাই সরু যে আলুগুলো ঠিকঠাকভাবে তোলাই যাচ্ছে না। তো আলুগুলো আগে আমি ভালো করে তুলে নিই, তারপরে তো রান্নার মেন প্রসেসে যাওয়া হবে। তো দেখো আলুগুলো সব তোলা হয়ে গেছে। আর এইখানে যেই তেলটা আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যে একে একে সব কিছু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, তারপরে দিলাম তেজপাতা, তারপরে দিলাম জিরে। শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি না ফোড়নে, শুকনো লঙ্কাটা পরে মানে বাটায় দিয়ে দেব। আর এদিকে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। তো এটাকে এখন ভালো করে ভাজতে হবে। আর পেঁয়াজের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিতে হবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি যখন লবণটা দিয়েছিলাম তখন না সেটা ভিডিও করা হয়নি। আর আমি মানে মাংসে যতটা লবণ দিই মানে দেবো আর কি, ততটাই আমি দিয়ে দিচ্ছি। সবসময় আমি ওটাই করি যে যতটা লবণ আমি মাংসে দিই সেটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিই একেবারে, পরে আর লবণ দেওয়ার ঝামেলা থাকে না। তাহলে নাহলে প্রথমে একরকম দিলাম, পরে আবার দিতে গেলে কম বেশি হয়ে যায়। আর এদিকে দেখো আমি কিন্তু এই যে থেতলে নেওয়া রসুনগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। রসুনটা যখন ভাজা ভাজা শুরু হবে সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে আদা বাটা। দেখো আমি কিন্তু পেঁয়াজের সঙ্গে রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি আদা বাটা। তো পরিমাণ মতোই দিতে হবে আদা বাটাটা। এখানে দেখো আমি 3 চামচ মতো আদা বাটা দিয়েছি, ছোট চামচের 3 চামচ। এইবার আদা রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা বলতে প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটার একদম কিন্তু নরম হয়ে এসছে। আর এদিকে আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। তো দেখো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 3 চামচ মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো ওই একই চামচ দিয়ে কিন্তু দিচ্ছি, যেই চামচ দিয়ে আদা বাটাটা দিয়েছিলাম সেই চামচটা দিয়েই আমি শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। তো এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হলুদটা কিন্তু দেবো একদম শেষে, কেননা হলুদ দিলে না হলুদটা পুড়ে যায়। আবার অনেক সময় হলুদ আগে দিলে হলুদ পুড়ে গিয়ে কালচে কালচে রং হয়ে যায়। আমি এই জন্য হলুদটা সব শেষে দেব। আর এবার কিন্তু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো অল্প পরিমাণে দিচ্ছি আমি, এগুলো বেশি পরিমাণে দেব না। তো এইবার হয়ে গেল সব মশলা দেয়া আমার। আমি কিন্তু এইবার ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু কোনো জল দিচ্ছি না, জল ছাড়াই কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। যেহেতু আগে ওই যে বাটা মশলাগুলো দেয়া ছিল, আমি সচরাচর বাটা মশলাই ব্যবহার করি, গুঁড়ো মশলা সেরকম একটা এখন ব্যবহার করি না। আর এই যে ওই মশলাগুলো কষানো হয়ে গেছে, পরে কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো হলুদটা তো আর গোটা হলুদ পাওয়া যায় না, সেই জন্যে ওই গুঁড়ো হলুদটাই ব্যবহার করি। কিন্তু জিরে ধনে শুকনো লঙ্কা আদা রসুন এগুলো সবই আমি বেটেই ইউজ করি। বাটা মশলাতে রান্নার একটা স্বাদ হয় আলাদা। তো
হলুদটা দেওয়ার পরও এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে একটু অন্ধকার থাকাতে আমি কিন্তু আর একটা লাইট জ্বেলে নিলাম, তাহলে কিন্তু তোমরাও খুব সুন্দরভাবে দেখতে পাবে। আর এখানে কিন্তু কোনো টমেটো ইউজ করা হয়নি। আর দেখো মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, আর মশলা থেকে তেলগুলোও ছেড়ে গেছে। এবার কিন্তু আমি ওই ভিনিগার মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। ভিনিগার মাখিয়ে রাখাতে মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, আর মাংস থেকে অনেকটা জলও বেরিয়েছে, তো সেটা সমেতে কিন্তু দিয়ে দিলাম এখানে আমি। তো ওই যে হালকা যে জলটা আছে আর মাংস থেকে একটু জল ছাড়বে, তো মাংসের নুন মশলা পড়লে কিন্তু নুন পড়লেই কিন্তু মাংস থেকে জল ছাড়ে, সেটা খাসির মাংস বলো আর মুরগির মাংস বলো, যে মাংসই হোক না কেন সেখান থেকে কিন্তু জল ছাড়ে নুন পড়লে, তো এখান থেকেও কিন্তু জল ছাড়বে। আর ভিনিগার মাখিয়ে রাখার পরে কিন্তু একটু যে জলটা ছিল মাংসের নিচে সেই জলটাও কিন্তু এটার সঙ্গে আমি দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এইভাবে মশলাটাকে মাংসের সঙ্গে মিক্স করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। এরকম ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে, 30 থেকে 35 মিনিট কিন্তু এভাবেই আমি কষাবো। আমি এভাবে রান্না করি, কে কীভাবে রান্না করে আমি সেটা ঠিক জানি না, কিন্তু আমি এভাবেই রান্না করি। আর দেখো মশলাটা কিন্তু ভালোভাবে এখানে মাখিয়ে নিয়েছি, এবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই ঢাকাটা দিলাম, 10 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলবো। 10 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো অনেকটা তেল বেরিয়েছে, যেহেতু বেশি বড় মানে ছাগলের মাংস না এটা আর কি, তো সেই জন্য কিন্তু বেশি তেল ছাড়েনি মাংসটা থেকে, অল্পই তেল ছেড়েছে। আর আমি একটু বেশি বেশি তেল দিয়েছিলাম, আর মাংস থেকে তেল ছেড়ে গেছে। আর এদিকে সেরকম কিন্তু জল গলেনি মাংসটা থেকে, একদম অল্প পরিমাণ জল গলেছে, সেটা দিয়েই কিন্তু মাংসটা আমি কষিয়ে নেব। আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু দেবো প্রেশার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দিলেই কিন্তু মাংসটা একদম সফট হয়ে যাবে। তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার করে কিন্তু কষিয়ে নিতে হবে আধ ঘন্টা ধরে। তো আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো আমি কিন্তু আবার ঢাকনা খুলে দিয়েছি, ঢাকা দিয়েছিলাম তার 5 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। এখন 5 মিনিট পরে পরেই ঢাকনাটা খুলে খুলে দেখে নিতে হবে, নাহলে মশলাগুলো কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার ভয় আছে। আর দেখো একদম কিন্তু মাংস থেকে মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। তো এবারে আমি এই যে প্রেশার কুকারে কিন্তু এটা দিয়ে নিয়েছি, যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও করছি তাই আমি প্রেশার কুকারে যখন মাংসটা ট্রান্সফার করেছি সেটা কিন্তু ভিডিও করতে পারিনি। তো এবার দিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল পরিমাণ মতো, আমার যেরকম ঝোল আমার পছন্দ সেই হিসাব করে আমি জল দিয়ে দিয়েছি, যার যেরকম ঝোল পছন্দ সে সেরকমভাবে কিন্তু এখানে জলটা দিয়ে দেবে। গরম জল দিলে খুবই ভালো হয়। আর এদিকে দেখো প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি, আর চেক করে নিলাম আমি ভালো করে যে ঠিকঠাকভাবে আমি ঢাকনাটা লাগিয়েছি কিনা, আর এইখান থেকে হাওয়াটা ঠিকঠাকভাবে সরবে কিনা। আর এখানে কিন্তু গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। আর দেখো এই যে বড় বড় কিন্তু সিটি পড়ছে, তো এইভাবে প্রথমে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আঁচটা রেখে 2 থেকে 3টে সিটি দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। এরপরে আরও 10 মিনিট আমি রেখে দেব, তাতে কিন্তু ওই যে আস্তে করে যে আগুনটা থাকবে একদম লোতে, সেখান থেকে কিন্তু ওই 2টো মতোই সিটি পড়বে। তারপর একটুখানি রেখে দিয়ে মিনিট 5 মতো রেখে দিয়ে কিন্তু এভাবে হাওয়াটাকে বের করে নিতে হবে। আর দেখো আমি কিন্তু ওইভাবেই করেছি, আর এখানে মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে, হাড়গুলো দেখো একদম মাংস থেকে ছেড়ে যাচ্ছে। আর এবার কিন্তু ঝোলটাকে মানে মাংসটা ঝোল সমেত কড়াইতে দিয়ে আলুগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব, কেননা প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি আলুটা দিইনি, তাহলে কিন্তু আলু আর খুঁজেই পাওয়া যেত না, আলুগুলো একেবারেই গলে যেত। সেই কারণে আমি এবার কড়াইতে দিয়ে ভালো করে ঝোলটা টকবক করে ফুটবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আরও রান্না করে নিয়েছি। আর এবার কিন্তু হয়ে গেছে রান্না। এবার আমি একটু গরম মশলা দিয়ে এখান থেকে কিন্তু নামিয়ে নেব। এটা সামান্য একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই একদম কিন্তু তরকারিটা কমপ্লিট। তো তোমরা
যারা যারা এভাবে রান্না করতে চাও তারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করতে পারো। আর এখানে গরম মশলার বদলে আমি মাঝে মাঝে একটা ভাজা মশলা ইউজ করি, কিন্তু আজকে ভাজা মশলাটা ইউজ করিনি আমি। সব দিন তো একরকম ভালো লাগে না, ওই জন্য কোনো দিন শুধু গরম মশলা দিই, কোনো দিন ভাজা মশলাটা দিই। আর দেখো প্রেশার কুকারে দিয়ে কিন্তু মাংসটা অনেকটাই সফট হয়ে গেছে, হাড়গুলো পুরো খুলে খুলে বেরিয়ে গেছে, এতটা সফট হয়েছে। আর খাসির মাংস সফট না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো তোমরা কারা কারা খাসির মাংস এভাবে প্রেশার কুকারে করে রান্না করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা একদম রান্নায় নতুন, রান্নার মানে কিছুই জানো না যারা, তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে এইভাবে কিন্তু অবশ্যই রান্না করতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে। আর এই যে এখন কিন্তু একটা গামলাতে নামিয়ে নিয়েছি, আর নামানোর পরে কিন্তু এরকম দেখতে হয়েছে, আর কালারটাও কিন্তু এরকম হয়েছে। যেহেতু শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা দুটো একসঙ্গে বেটে রান্না করেছি, তাই এরকম কালার হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে পরে অন্য ভিডিওতে।